they will be British, they will be Indian, but by test they will be Christian or ইংরেজ। অর্থাৎ কেরানি তৈরি করার জন্য এখানে আমরা শিক্ষা ব্যবস্থা ইংরেজরা প্রবর্তন করে, এবং যখনই এই প্রথম পাবলিক পরীক্ষা আসে, এসএসসি পরীক্ষা আসে, বা তখন এই যে মেট্রিকুলেশন বা এন্ট্রেন্স পরীক্ষা আসে, পাস মার্ক 33 আমাদের কেন করা হলো? তখন ইংল্যান্ডে পাস মার্ক ছিল 65, কারণ ইংরেজরা ধরেই নিল যে এদের আমাদের সমকক্ষ না, আমাদের অর্ধেক। এই কারণে এদের পাস মার্ক হতে হবে 32.5। যেহেতু এই ফিকশন ওয়ার্ড আমাদের এই অ্যাসেসমেন্ট, এডুকেশন অ্যাসেসমেন্টে থাকে না, এই কারণে 33 হলো পাস মার্ক। এবং এই মুখস্থ বিদ্যার উপরে জোর দেওয়া হয়েছে যে আমাদের কাছে এমন একটা শ্রেণী তৈরি করতে হবে যারা এই আমাদের শাসনকে টিকিয়ে রাখার জন্য জনগণের সাথে দোবাসার হিসেবে কাজ করবে। এবং সেই এই যে পরীক্ষা নির্ভর সিস্টেম, মুখস্থ নির্ভর সিস্টেম থেকে আমরা বেরোতে পারি নাই। এবং আমরা এই দেখেছি স্বাধীনতার পরে বেশ কয়েকবার আমাদের জাতীয় সংসদে শিক্ষা আইন ড্রাফট আকারে গিয়েছে, এবং অদ্ভুত কারণে সেটা আর যাচাই বাছাই কমিটি থেকে মূল অধিবেশনে আর সেটা উত্থাপিত হয়নি এবং পাশও হয়নি। যেই কারণে এই সমস্যাগুলো আমাদের রয়ে গেছে। এবং শিক্ষার এই বৈষম্য যতদিন থাকবে, এই জাতি ততদিন একসাথে বসতে পারবে না। একটা পরিবারে যদি 4টা সন্তান থাকে, কেউ কওমিতে পড়ে, কেউ আলিয়াতে পড়ে, কেউ বাংলা মিডিয়ামে পড়ে, কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে, কেউ আবার বাংলা ইংলিশ ভাষণে পড়ে, এই 5 জন এক টেবিলে বসে খাবারও খেতে পারে না। তার 5 জনের অ্যাটিটিউড, তাদের কথাবার্তা, বিশ্বাস, তাদের যে এই জ্ঞান, তাদের স্কিল সব কিছুই ডিফারেন্ট। তাহলে এই এডুকেশনের মাধ্যমে জন্মের পর থেকেই আমাদের এই বৈষম্য তৈরি করা হচ্ছে। এবং আরও মজার বিষয় হচ্ছে, শিশু জন্মের পরে যে শিশু শ্রেণী বা আর্লি এই চাইল্ডহুড এডুকেশন শুরু হয়, সেটা আমাদের দেশে প্রায় 33টা মন্ত্রণালয়ের অধীনে চলে। এবং এই যে এছাড়া যে কত এনজিওর অধীনে চলে, এইটা বলে শেষ করা যাবে না। তাহলে এইখানে তো একটা বড় ধরনের গ্যাপ রয়েছে। গুলশানে যদি দেখি, সেখানে আমাদের ডে কেয়ার সেন্টারের যে পরিমাণ টাকা দেওয়া লাগে, আর কোথাও কোথাও সেখানে আমাদের 100-150 টাকা মাসে দিলেও হয়। তাহলে এই যে টাকা এবং এই যে আমাদের রাষ্ট্রীয় এই যে এই ব্যবস্থার এই যে বৈষম্য, যেটা বিদেশে এটা করা হয় না। বিদেশে এইসব ক্ষেত্রে উন্নত দেশগুলোতে রাষ্ট্র এই দায়িত্বটা গ্রহণ করে, এবং যাতে ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো বিরোধ না থাকে সেটা রাষ্ট্র এনশিওর করে। আমাদের দেশে আমরা সবাই ভালো বিদ্যালয়ে, ভালো প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে আমরা পড়ানোর জন্য আমরা দেখি। আমাদের পলিসি মেকার যারা রয়েছে, আমরা যারা রয়েছে, আমি প্রাইমারি এডুকেশন একটা ন্যাশনাল যখন বড় প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে করতে যাই, সেখানে ডিজি সহ মিনিস্ট্রির এডিশনাল সেক্রেটারি সহ একটা বড় মিটিং হচ্ছিল যে আমাদের প্রাইমারি এডুকেশন স্টুডেন্ট কমে যাচ্ছে। স্যার যেটা বললো মাদ্রাসায় বেড়ে যাচ্ছে। তো আমি বললাম এতে সমস্যা কী? মাদ্রাসার তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো, হুজুররা তারা এই যে ডিসেম্বরে ওয়াচ করে ওয়াদা করায় ভর্তি করছে, আর আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো না, তাহলে এখানে হবে না। তখন এই যে আমার উপর খেপে গেল। এবং যেটা বলতে যাচ্ছিলাম, তখন আমার উপর যখন এই ডিজি সাহেব একটু মনক্ষুণ্ণ হলো, তখন আমি বললাম সব বুকে হাত দিয়ে বলেন কার সন্তান জিপিএস মানে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ে, এবং যেই গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার হতে গেলে এখন বিসিএস থেকেও দিচ্ছে মাস্টার্স পাস। কারো সন্তানই সেই, আমরা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল নিয়ন্ত্রণ করি, আমাদের কারো সন্তান সেখানে যায় না। তাহলে সেই প্রতিষ্ঠান কীভাবে ভালো হবে, যেই প্রতিষ্ঠানের উপরে আমার নিজেরই বিশ্বাস নেই, আমি সেটার কর্ণধার। তাহলে এই যে আমাদের যে কন্ট্রোভার্সি ইন বিটুইন আওয়ার পার্সোনালিটি, ইন বিটুইন আওয়ার সোশ্যাল লাইফ অ্যান্ড ইন বিটুইন আওয়ার স্টেট সিস্টেম, এইটা থেকে আমাদের বেরোতে না পারলে আমাদের এডুকেশনের বৈষম্য কখনোই আমরা দূর করতে পারবো না। স্যার জাঙ্গি থেকে বলি, কেন এখনো কিছু শিশু বিদ্যালয়ের বাইরে থেকে যায়? কিছু শিশু বিদ্যালয়ের বাইরে থেকে যায়, এই কথাটার সাথে তার আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থাটার একটা বিশাল সম্পর্ক আছে। যেমন ধরেন, শহরের কিছু কিছু গার্মেন্টস কর্মী আছে, কিছু মেড সার্ভেন্টের বাচ্চা আছে, কিছু পথকলি শিশু আছে, গ্রামেও কিছু আছে যারা খেতে খামারে কাজ করে খায়। তাদের ওই বাচ্চারা একটু বড় হলে তখন স্কুলে না দেয়, এখানে স্কুলের একটা খরচ আছে। যদিও প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে তেমন কোনো খরচ নাই, বইও কিন্তু ফ্রি দেওয়া হয়, এবং অনেকেই কিন্তু এখন সেই ফ্রি বই দেওয়ার জন্য যায়। কিন্তু আমাদের এই শ্রেণীগুলো, যেমন এই পথকলি, গার্মেন্টস কর্মী এবং যারা মেড সার্ভেন্ট, তাদের বাচ্চা কাচ্চা, এতে কিন্তু অনেকেই স্কুলে থেকে বঞ্চিত হয়। আর গ্রামে যারা কিছু নিম্ন শ্রেণী, যারা ডে টু মাউথ মানে হ্যান্ড টু মাউথ যাদের ইনকাম, তাদের বাচ্চারা স্কুলে দেওয়ার জন্য, তাদের বাচ্চাটা মনে করে যে আমি যদি খেতে কাজ করে তাহলে কিছু টাকা পাবো, আর স্কুলে দিলে তো তার কোনো ইনকাম হবে না ওই বাচ্চাগুলো।
এবং এই মেয়ে বাচ্চাগুলো বেশি করে বঞ্চিত হয়, কারণ মেয়ে বাচ্চারা পড়ালেখা করে কি আমাদের যে একটা ট্যাবও আছে, আমাদের যেমন একটা সংস্কৃতি আছে যে মেয়ে বাচ্চা ও পড়ালেখা করতে সেই এই যে উনুনের ভিতরে চলে যাবে আর পড়ালেখা করে লাভ কি? এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই বাচ্চাগুলো কিছু বাচ্চা তখন স্কুল থেকে বঞ্চিত হয়। আরেকটা হলে দেখা যাচ্ছে না, বাচ্চাটা একটু বড় হলে দেখা যাচ্ছে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, না মাদ্রাসাটা ধর্ম শিক্ষাটা করুন, অন্তত ধর্মীয় শিক্ষাটা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু কোনো ফরম্যাটে কিন্তু তারা পড়াশোনা করে, ধর্মীয় শিক্ষা হোক মাদ্রাসা হোক তাহলে করে। কিন্তু কিছু একেবারে ন্যূনতম কিছু সংখ্যক বাচ্চা এখনও পিছিয়ে আছে এবং তারা কিন্তু স্কুল থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে উপজাতিদের ভিতরে কিছু আছে রিমোট অঞ্চল, যেমন ধরো সুনামগঞ্জের কিছু অঞ্চল আছে এখনও ভ্যাকসিনও তো আমরা ঠিক মতো ওখানে দিতে পারি না, কারণ ভ্যাকসিনে পৌঁছাইতে পারি না সেখানে। এবং এই যে আমাদের বাংলাদেশের ভূতাত্ত্বিক যে অবস্থা আমাদের বাংলাদেশে, যেমন সুনামগঞ্জের কথাই আমি বললাম, সেখানে স্কুলে যাওয়ার জন্য তাদের সেরকম কোনো নৌকা নাই, কিছু নাই, কে তার বাচ্চাটাকে এত কষ্ট করে স্কুলে যাবে? যেমন আমার এলাকার কথা বলি, আমি যখন 1976 সালে মেট্রিক পরীক্ষা দিই, তাহলে আমি ভর্তি হয়েছি আরও 10 বছর আগে, 66 সালে। আমি যখন স্কুলে যেতাম 9 কিলোমিটার জায়গা আমি কাদার ভিতর দিয়ে হাইটে স্কুলে যেতাম। এত কষ্ট করে সেই কে স্কুলে যাবে? এখন যে এরকম যদি কষ্ট করে স্কুলে যেতে হয়, সেখানকার বাচ্চারাও কিন্তু ওই স্কুল থেকে পিছিয়ে যায় এবং তারা স্কুলে যেতে চায় না। এই নানাবিধ কারণে আমাদের কিছু সংখ্যক বাচ্চা এখনো স্কুল থেকে বঞ্চিত হচ্ছে এবং স্কুলে তারা যেতে পারছে না। আচ্ছা, পরিষ্কার শিক্ষা এখানে আমি একটু একটা তথ্য যুক্ত করি। এবং 5ই আগস্টের পরে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট যে রাষ্ট্র ক্ষমতায় আসে, 1 বছরের মধ্যে 14 বছরের বাংলাদেশের শিক্ষার যে ধারা ছিল সেটা ভেঙে যায় এবং প্রথমবারের মতো 14 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ড্রপ আউট রেট, প্রাইমারিতে 16.25% এবং সেকেন্ডারিতে 33%, যেটা প্রায় আমরা 100% অ্যাচিভ করে ফেলেছিলাম। তাহলে উল্টো দিকে কেন গেল? এটা হলো আমাদের সরকারের উদাসীনতা এবং আমাদের যারা মনিটরিং করার কথা তারা না করা, ইন্টেরিয়াম গভর্নমেন্টের কারণে 14 বছরের মধ্যে উল্টা দিকে আমাদের এডুকেশন যাওয়া শুরু করে। এখন এটাকে ফিরে আনার জন্য বর্তমান সরকার অত্যন্ত চেষ্টা করছে। বর্তমান প্রধানমন্ত্রীও পজিটিভ, এটা না বলার কোনো অবকাশই নেই, আমরা যেটাই বিশ্বাস করি না কেন। কিন্তু তার পক্ষে এটা ফিরে আনা, এই 1 বছরের ক্ষতিটাকে হামের মতো, এটা সম্ভব না। ইন্টারিম গভর্নমেন্টের হামের বর্তমান সরকার হামটাকে দায়ী করছে, একটা বক্তব্য দিচ্ছে। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে এটা ওভার দ্য ইস্যু টিকা দিয়ে দিলে হবে না। ড্রপ আউট করি স্যার, আপনার ড্রপ আউট করি যে শিক্ষার অধিকার এবং স্বাস্থ্য অধিকার দুটি মৌলিক মানবের অধিকার। একটি শিশু যদি সুস্থ না থাকে তবে সে শিখতে পারবে না, আর যদি শিক্ষিত না হয় তবে নিজের স্বাস্থ্য ও জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তাই বাংলাদেশ টেকসই উন্নয়নের জন্য সবার জন্য মানসম্মত শিক্ষা এবং সবার জন্য স্বাস্থ্য সুস্থকে গুরুত্ব দেখতে হবে। একটি শিক্ষিত ও সুস্থ জাতিই পারে একটি সমৃদ্ধ মানবিক ও অন্তর্মূলক জীবন বাংলাদেশ করতে। তো টুঙ্গু ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো যে স্বাস্থ্য বীমা শিক্ষা, আর্থিক সুরক্ষা, মানবাধিকার, বীমা কি এবং কেন এটি প্রয়োজন? আমি ড্রপ আউট করি যেহেতু সারানোর সময় কম। ঠিক আছে, এখানে ধরেন বিমাটা খুবই জরুরি, স্পেশালি স্বাস্থ্য বিমা। কারণ পৃথিবীতে আপনি চিকিৎসা করতে পারবেন না বিমা ছাড়া। বিমা ছাড়া চিকিৎসা করতে গেলে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি সব বিক্রি করতে হবে। এবং এই জন্য যেমন আমাদের ইরানে ছিল একটা, আমার কাছে একটা বই নিয়ে আসলো, আমরা প্রেসক্রিপশন করে দিতাম, একটা পাতা আমরা রেখে দিতাম, এটা আমার ফিস। আরেকটা পাতা যদি ফার্মেসিতে চলে যেত, ফার্মেসিটা রেখে দিত, ওষুধ দিয়ে দিত। তাহলে এই যে দেখা গেলো ওর একটা পয়সাও লাগছে না, সে কিন্তু চিকিৎসাটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু টের পাচ্ছে না। যেমন ইটালিতে দেন একটা বাচ্চা ডেলিভারি, আমাদের বাঙালি বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, ওরা কিন্তু আরামসে চলে আসছে সুর করে বাসায়, এবং তারা কি খুশি। কিন্তু ওর মাসের বেতন থেকে যে প্রতি মাসে 200 ইউরো করে কাটিয়ে রাখছে, এটা কিন্তু কেউ টের পাচ্ছে না। ওরা কিন্তু খুব কিছু না, বিনা পয়সা সব চিকিৎসা হচ্ছে। আমাদের যদি শিক্ষা বিমা, স্বাস্থ্য বিমা যদি না করেন, এবং স্বাস্থ্য বিমা করলে দেখবেন সবাই খুশি হয়ে যাবে, যেন আমার তো চিকিৎসার কোনো খরচ নাই। কিন্তু ও যে টাকাটা দিয়ে যাচ্ছে প্রতি মাসে, এই টাকাটা মনে করেন একটা মানুষ 12 মাসে প্রিমিয়াম দিল, 12 মাসে কিন্তু তার শেষ ওষুধ থাকে না, সে থাকে হয়তো বা কিছু সময় ওষুধ, কিন্তু তার 12 মাসের টাকাটা বিমা কোম্পানি পাইলো, এবং সেই টাকাটা কিন্তু ইনভেস্টও করছে তারা, এবং ইনভেস্ট করে তারা বেনিফিটও হচ্ছে, এবং ওই টাকা দিয়ে কিন্তু আপনাকে শিক্ষার, স্বাস্থ্যের জন্য অথবা হেলথের চিকিৎসার জন্য দিচ্ছে। ওদের বিমাও কিন্তু লাভবান হচ্ছে, আপনিও কিন্তু খুশি হচ্ছে। সেই জন্য স্বাস্থ্য বিমা এবং শিক্ষা বিমা, বাংলাদেশ শিক্ষা,
স্বাস্থ্য, মানবাধিকার আলোচনা একটি গুরুত্বপূর্ণ কিন্তু এর উপেক্ষিত বিষয় হলো বীমা সচেতনতা। টুকু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? বীমা সচেতনতা হলো এর সবচেয়ে বড় বিষয়। ইন্স্যুরেন্স লিটারেসি, অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিবন্ধিতা ও পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু অনেক পরিবারকে দরিদ্রের দিকে ঠেলে দেয়। তাই নাগরিকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার অংশ হিসাবে বীমা শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে সবাই। তো আপনার কাছে প্রশ্ন হলো, বীমা কি এবং কেন এটার প্রয়োজন? বীমা আসলে যে জিনিসটা করে সেটা হলো যে মানুষের ব্যক্তিগত জীবনে এবং মানুষের সম্পদ, একটা হলো যে মানুষের নিজের শরীর এবং তার ব্যক্তিগত জীবন, আর একটা হলো যে তাকে ঘিরে যে সম্পদ। এই দুটারই যে ঝুঁকিটা আছে, এই ঝুঁকিতে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিপূরণটা দেয় হলো বীমা। অর্থাৎ বীমা মানুষ এবং মানুষের জীবন এবং সম্পদের ঝুঁকি কিনে নেয় নির্ধারিত একটা প্রিমিয়াম দিয়ে। এখনকার দিনে বীমাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে মানুষের আয় যেরকম বাড়ছে, মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়তেছে, মানুষের নিরাপত্তার ঝুঁকি বাড়তেছে, মানুষের অর্থনৈতিক খাত বাড়তেছে। যত অর্থনৈতিক খাত বাড়তেছে বুঝতেই তো হচ্ছে তত বেশি বীমার গুরুত্বটা বাড়ছে। এখন বাংলাদেশে সবচেয়ে যে জিনিসটা বলা হয় যে বাংলাদেশের মানুষ বীমা সম্পর্কে সচেতন। বাংলাদেশের মানুষ বীমা সম্পর্কে সচেতন না হওয়ার পিছনে মূল যেটা কারণ যে বাংলাদেশের মানুষ আসলে বীমা থেকে যে সুবিধাটা পাওয়ার কথা এই সুবিধাটা এখন পর্যন্ত পায় না। ওইটার একটা উদাহরণ দিই যে আমাদের পূর্বাঞ্চলে 300 ফিট একটা জায়গা আছে, সেখানে যখন লোকজন জানলো যে এখানে হাঁসের মাংস খুব ভালো রান্না হয়, কম দামে হাঁসের মাংস পাওয়া যায় বা একটা রিজনেবল একটা প্রাইসে হাঁসের মাংস তখন আমাদের তখন আমাদের মধ্যদিন থেকে লোকজন উপরে চলে যায় খায় হাঁসের মাংস। এখন আমাদের ঢাকা শহরে যে কয়েকটা জায়গায় শাক বানাবেন, যে জায়গায় আপনার শাক খুলতে হয় আপনি কিন্তু ওই জায়গায় যাবে শাক বানাই জন্য যে আপনি সেগুলো শাকটা পরে আরাম পান, সস্তায় পান বা আপনার বাজেটের মধ্যে পান। এই কারণে আপনি ওই দোকানে যায় শাক। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি যতক্ষণ পর্যন্ত গ্রাহকদেরকে তার আর্থিক সুবিধাটা সরাসরি না দিবে ততক্ষণ পর্যন্ত এখানকার আর্থিক সুবিধা সম্পর্কে মানুষ সচেতন হবে। জীবন বীমা, স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা ও দুর্ঘটনা বীমার মধ্যে পার্থক্য কি? এক একটা ঝুঁকি এক এক ধরনের, এক একটা প্রিমিয়াম এক ধরনের, এক একটা ক্ষতিপূরণ। আচ্ছা, পার্থক্যটা এই জায়গায় বাংলাদেশ কেন বীমা সম্পর্কে মানুষের মধ্যে ভয় ও ভুল ধারণা হয়েছে? বাংলাদেশে কেন বীমা সম্পর্কে মানুষের ভুল এবং ভয় ধারণা হয়েছে? বীমা সম্পর্কে বাংলাদেশের মানুষের ভুল ধারণার পিছনে কারণ হলো বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স বলতে শুধুমাত্র বোঝে হলো লাইফ ইন্স্যুরেন্স। নন লাইফ ইন্স্যুরেন্স যে একটা বিষয় আছে সেটা সম্পর্কে মানুষের ধারণা খুব কম। প্রত্যেকটা গ্রামে এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পলিসি করেছে। এখন যখন গ্রাহকদেরকে পলিসি করেছে তখন তারা পলিসি সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে, বলছে যে আপনি 10 টাকা লাভ পাবেন। যে আপনি 1000 টাকার একটা পলিসি করেন বা 1 লাখ টাকার একটা পলিসি করেন, 10 বছর পরে আপনি দ্বিগুণ লাভ পাবেন। এই দ্বিগুণ লাভের মিথ্যা আশ্বাস দিয়ে যখন মানুষকে পলিসি করানো হয়েছে এবং যখন দেখছে যে পলিসি শর্তে আসলে দ্বিগুণ লাভটা নাই, আরও যেটা হয়েছে যে কোম্পানিগুলোর দুর্নীতির কারণে যখন গ্রাহককে লাভের কথা মূল তার জমাকৃত টাকাটাও ফেরত দিতে পারে নাই, তখন তো বীমা সম্পর্কে ভালো ধারণা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এই আরেকটা তো জীবন বীমা করার জন্য আবার নিজের বাচ্চা কাচ্চার জীবন বীমা করে যাইতে হইতো আগে, ওই টাকা উঠাইতে হইলে নিজের বাচ্চার জীবন বীমা করে মানে যাইতে ভুল কনসেশনটাই এই জন্য দায়ী। আপনি ভুল গ্রাহকরা তার সেবাটা পায় নাই, এটা মূল দায়ী বীমা কোম্পানিগুলো। দ্বিতীয় এবং সবগুলো বীমা কোম্পানি না, যেহেতু বেশিরভাগ বীমা কোম্পানি আপনাদের আপনি তুলে ধরছেন, উঠেছেন, আপনি মোটামুটি ভালো ট্রাই করছেন। তাই বলতেছেন মানুষ এবং আমরা এই যে উপনিবেশিক শক্তির থেকে ভালো কোনো কিছু আমরা নেই নাই।
যত পচা জিনিস আছে এবং কিভাবে আরেকজনকে ঠকানো লাগবে কোম্পানিকে মাল টেনে নিছি। আমাদের এই স্কুলে স্বাস্থ্য বীমা যাতে না লাগে, ইংরেজদের সময় চালু হয়েছিল 18টা, এখনও সেই পদ আছে 18টা গ্রেটার ডিস্ট্রিক্ট স্কুল ডক্টর, ফিজিশিয়ান, এমবিবিএস ডক্টর, এবং সে এই জেলাতে 18 জেলাতে আছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা জেলা বাড়াইলাম, উপজেলা করলাম, সেখানে আর এই পদগুলো আমরা নিয়ে গেলাম না। সেই ডক্টরের কাজ হলো প্রতিটা স্কুলে বাচ্চাকে রুটিন করে যাওয়া, এবং ইমার্জেন্সি হলে সেই ডক্টর হলো ফার্স্ট কন্ট্যাক্ট স্কুল হ্যাঁ, এই যে এই স্কুল হেলথ 18টা ডিস্ট্রিক্টে। কিন্তু আমরা এই ভালো জিনিসটা রাখলাম না। স্কুল হেলথটা আমাদের, এটা যদি আমাদের থাকতো তাহলে আমাদের এই যে হাসপাতালের উপর চাপও কমতো, কারণ বাচ্চাদের এই যে টেনশন, মাদের টেনশনও কমতো। একজন ভালো ডাক্তার, এবং ওই ডাক্তারগুলো যখন বাচ্চাদের সাথে মিশে তখন আসলেই বাচ্চা হয়ে যেতে হয়। এটা আল্লাহর একটা অদ্ভুত বিষয় যখন একজন মানুষ বাচ্চাদের সাথে কাজ করে। কিন্তু এইটা আমরা কিন্তু রাখি নাই। এখন না রেখে এখন আমরা দ্বিগুণ খরচের দিকে যাব হেলথ বিমা, বাচ্চাদের স্কুলের বাচ্চাদের চিকিৎসা বিমা। আমরা যদি এখনও আমরা উপজেলা জেলা পর্যায়ে এই ধরনের আমরা প্যানেল অফ ডক্টর স্কুল এডুকেশন, কারণ আমাদের বড় অংশটাই বাচ্চাদের এই স্কুলের মধ্যে আছে, এখানে যদি আমরা দিতে পারি, এবং আমরা যদি বিশ্বের সব দেশে হলো ইউনিভার্সিটি, এই যে মেডিকেল সেন্টারগুলো হলো সবচেয়ে টপ হাসপাতালগুলো থাকে ইউনিভার্সিটির অধীনে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার, কিছুদিন আগে আসিফ নজরুল স্যার যখন উপদেষ্টাতে ব্যাক করলেন, তিনি গেলেন আমাদের সেন্টারে চিকিৎসার জন্য, ও ডাক্তার নাই। কিন্তু আমাদের মেডিকেল সেন্টারে যে কয়জন এমবিবিএস ডাক্তার রয়েছে, একটা 500 শয্যা বা 250 শয্যার একটা জেলা হাসপাতালের চেয়েও বেশি, কিন্তু তাদের পাওয়া যায় না, জবাবদিহিতা নাই। তাহলে এই সেন্টারগুলোকে যদি আমরা স্কুল বা এবং এডুকেশন ইনস্টিটিউটে আমরা আরও রিচ করতে পারি, এবং আমরা যারা এই যে আমাদের এই জাহাঙ্গীর স্যারের মতো যারা রিটায়ার্ড রয়েছেন তাদের অ্যাডভাইসটা স্কুলে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের হেলথ বিমা লাগে না। হেলথ বিমা আমাদের উপরে পর্যায়ে লাগে, কিন্তু স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে লাগে না। এইটা ওই বাজেটের মধ্যে আমাদের হয়ে যায়। সুন্দর কথা বলছেন স্যার। বর্তমান বিশ্বে শিক্ষা ও স্বাস্থ্য একে অপরের পরিপূরক। একটি শিশু সুস্থ না হলে যেমন শেখার সক্ষমতা কমে যায়, তেমনি শিক্ষার অভাবে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, মানসিক সুস্থতা এবং স্বাস্থ্যসেবা গ্রহণের দক্ষতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই কোয়ালিটি এডুকেশন ফর অল আলোচ্য, এটা নতুন সেগমেন্ট স্যার। শিক্ষা ও স্বাস্থ্য একই মুদ্রার। আমার কি ইন্স্যুরেন্সের আলোচনা শেষ? না না না, এখন হলো আমরা এই যে টিঙ্কু ভাই থেকে লাস্ট আমরা একটা মন্তব্য শুনি এডুকেশন নিয়ে। আপনার শেষ, তারপরে আমি শেষ, তারপর স্যার এলো ফাইনালি কনক্লুশন দিবেন। আর কোনো কোশ্চেন তো নেই, কোশ্চেন বাদ দেন। এখন আমরা এই আমাদের এই যে মাননীয় সম্পাদক মহোদয় বাংলাদেশের শিক্ষার উপরে কি করা যায়, মানে সুপারিশ, আমরা একটু সুপারিশ দিই যে ফিউচার সরকার কি করতে পারে। আমার বাংলাদেশের শিক্ষা সম্পর্কে ব্যক্তিগত একটা দুইটা গল্প দিয়ে আমাদের একজন শিক্ষক ছিলেন রহমান স্যার। আমরা তাকে বলতাম হলো যে ওনার যে কোনো কারণে একটা দুর্ঘটনায় তার হাত ভেঙে গেছে। তো উনি ছিলেন আমাদের স্কুলে ফার্স্ট পয়েন্ট। কারণ আমাদের স্কুলে পুরা জেলার ভিতরে এসএসসিতে উনি ফার্স্ট ডিভিশন পান এবং সবচেয়ে ভালো রেজাল্ট করেন। ওনার যে টিচার ছিলেন ওনার নাম ছিল আব্দুল হক। কারণ রহমান স্যার যখন বিএসসি পরীক্ষা দিয়ে আসছিলেন, রেজাল্ট পেয়েছেন, উনি তখন বিএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছেন কামেন্দ্র কলেজ থেকে। উনি এই রেজাল্ট নিয়ে এসে আমাদের এই হক স্যারের সঙ্গে দেখা করতে আসছেন, যেহেতু একজন শিক্ষাগুরু হিসেবে দেখছেন স্যার আমাদের ব্যাপার। হক স্যার বলতে যে কালকে থেকে এই স্কুলে তো আসে। এটা 60-এর দশকে যখন একটা স্টুডেন্ট বিএসসিতে ফার্স্ট ক্লাস হয়, স্বাভাবিকভাবে আমরা তাকে সর্বোচ্চ মেধাবী আমরা ধরতে পারি। উনি কিন্তু এই ওনার টিচারের কথা শুনে অন্য কোনো জায়গায় আর চাকরি করতে চান নাই। ওনার অন্যান্য জায়গাতে চাকরি করার সুযোগ থাকলেও অন্যান্য কোনো জায়গায় উনি চাকরি করতে যান। আরেকটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা যে টিচারগুলো পাইছি, আমরা দেখছি যে আমাদের স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, পরবর্তীতে তারা 3 জনই টিচার, যে কয়েকজন টিচার, এবং তারা একই সঙ্গে পড়াশোনা করছে, বেশিরভাগই হলো স্কুলের সে ফার্স্ট রেজাল্ট সর্বোচ্চ, তাদেরকে আমরা টিচার হিসেবে।
এই ধারাটা আমার যতটুকু মনে আছে এটা আমি কিন্তু ভালো দেখছি যে একেবারে গণহারে যখন স্কুল কলেজ প্রতিষ্ঠা হওয়া শুরু হতো সেখানে তখন দেখা গেল যে একটা ম্যানেজিং কমিটি এবং ম্যানেজিং কমিটি যখন শিক্ষক নিয়োগের দায়িত্বটা হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে মাস্টার্স করছে অথবা ডিগ্রি পাস করছে স্কুলের জন্য তার প্রভাবশালী পরিবারে অথবা সে টাকা পয়সা খরচ করতে পারে, সে অন্য কোথাও চাকরি পাচ্ছে না, সে যায় স্কুলে যায় চাকরি করছে। তার নিজের পড়াশোনাই নাই, সে নিজেই কিছু জানে না, চাকরি জিনিসটা হলো যে তার জীবনযাপন। আচ্ছা, তার একটা আইডেন্টি দরকার যে চেয়ারম্যান সাহেবের ছেলেকে ওই অমুক কলেজে আচ্ছা, বা অমুক কলেজে সেখানে তার একাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষা দেওয়ার মতো দক্ষতা বা যোগ্যতা বা তার চেয়ে বেশি কাজেটা লাগানো হয়েছে প্রভাব, হয় টাকার প্রভাব অথবা বেশি শক্তি প্রভাব, সামাজিক প্রভাব। এখন এই চাকরি যখন সে একবার পেয়ে গেছে তখন তো তার স্কুলে গেলেই তো তার পড়াশোনা না গেলেই। দায়িত্ব সে নিজেই জানে না যে আসলে শিক্ষকতার সাথে সে যুক্ত সামাজিকভাবে এবং টাকার জন্য। দ্বিতীয় নাম্বার যে তাহলে ওইখানে দেখা যাবে যে ওইখানে শিক্ষকগুলো আমাদের স্কুলের যে ফার্স্ট বয় সে, আর এখানে স্কুল শিক্ষকটা হচ্ছে পরবর্তীতে হলো যে আর অন্য কোনো Last one. অন্য কোথাও তারা শিক্ষক আছে না, যে স্কুল বা কলেজে গণতন্ত্র প্রবল হারে সে শিক্ষক। তাহলে ওই শিক্ষকের কাছ থেকে তো শিক্ষা ভালো মানের শিক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আর একটা সামাজিক প্রভাব যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন যে শিক্ষককে আমি দেখব, আমরা আমাদের কোনো শিক্ষককে চায়ের দোকানে চা দিই, তাহলে চায়ের দোকানে বসে চা দিত, কারণ ওখানে একদম আম জনতা যেখানে আছে এবং শিক্ষকের যেহেতু আলাদা মর্যাদা আছে, হয় সে বাড়িতে বসে চা খাবে অথবা স্কুলে টিচারদের রুমে বসে সে চা খাবে, সে কোথাও চা খেত। এখন আমরা দেখি যে স্কুলের শিক্ষকরা, আমরা আমাদের শিক্ষকদেরকেও আমরা রাজনীতি করতে দিচ্ছি। তো এখন যেভাবে রাজনীতি হয়, সামাজিকভাবে দোলাদুলি হয়, তারা সামাজিক অন্যান্য অ্যাক্টিভিটিতে থাকে, অর্থাৎ শিক্ষকের আমরা একটা মহান পেশা হিসেবে তার যে মহান ব্যক্তিত্বের, আদর্শবান ব্যক্তিত্বের যে ওটাকে কি বলবো, যে একটা সাইন আমরা স্বাভাবিকভাবে পণ্ডিত মশাইয়ের যে ধারণা, পণ্ডিত মশাইয়ের যে ধারণা, সেই ধারণাটা আমাদের উঠে গেল। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের এলাকায় দেখি